ক্লাস 9 এর যে নতুন চ্যাপ্টার বল ও গতি, লেকচার নাম্বার 1। তো আজকে ডেট তোমরা লক্ষ্য করতে পারছো 19/1/2025। তো আজকের ডেটে আমরা ফোর্স এন্ড মোশন চ্যাপ্টার শুরু করতে চলেছি। তো প্রথমে আমরা যেটা পড়তে চাইবো যে স্থিতি ও গতি, স্থিতি আর গতি এই জিনিসটা কি। বল ও গতির প্রথম শুরু করতে গেলে স্থিতি আর গতি এই ধারণাটাকে আমাকে ক্লিয়ার রাখা উচিত। তো দেখো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা দুটো জিনিসকে কখনো চেঞ্জ করতে পারি না, যাদেরকে আমরা ম্যানিপুলেট করতে পারি না। দুটো জিনিস এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এক পৃথিবীর নিজস্ব গতিকে আমরা ম্যানিপুলেট করতে পারি না, সেকেন্ড আমরা ম্যানিপুলেট করতে পারি না সময়ের ধারণাকে। এই দুটো জিনিসকে আমরা কখনোই ম্যানিপুলেট করতে পারি না। তো এদের দুজনকে আমাদেরকে ইউনিভার্সালে, এই মহাবিশ্বের সকল সায়েন্টিস্ট মেনেই নিয়েছে যে এই দুটো জিনিস হচ্ছে অনিবার্য সত্য, আমাদের কাছে একদম সত্য, চিরসত্য ঘটনা, যে আমরা সময়কে কখনো ম্যানিপুলেট করতে পারি না, আর পৃথিবীর গতিটাকেও আমরা ম্যানিপুলেট করতে পারি না। এই দুটো সত্যকে মেনে নিয়ে আজকে আমি বল ও গতি শুরু করতে চলেছি। দেখো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে দুটো বস্তু রয়েছে। আমি একটা ধরলাম টেবিলের উপরে রাখা একটা বস্তু, যেটা হচ্ছে কি একটা টেবিলের উপরে রাখা একটা, যেটা হচ্ছে একটা বই। আরেকটা হচ্ছে কি একটা মানে বড় ধরনের একটা টেবিল ধরতে পারে এটা। তো বড় ধরনের টেবিলের উপরে গতিশীল একটা খেলনা গাড়ি গতিশীল অবস্থায় রয়েছে। তো আমার যখন আমি টাইম ধরলাম 9টা 9 AM। যখন 9টা বাজে তখন আমি দেখতে পাচ্ছি কি না, এই বস্তুটা যে অবস্থানে আছে সেই অবস্থানেই রয়েছে, আর এই বস্তুটা যে অবস্থানে আছে সেই অবস্থানে রয়েছে। যখন 9টা 5 হলো, 9টা 5 হলো, তখন আমি কি দেখতে পাচ্ছি না, এই টয়টা সে তখন এই অবস্থানে এসে পৌঁছেছে, আর এই বইটা যেখানটায় ছিল সেখানটায় রয়েছে। তাহলে এই দুটো আলাদা আলাদা চিত্র থেকে আমি বুঝতে পারছি কি, যে সময় চেঞ্জ হতে আছে, কিন্তু দুটো বস্তুর অবস্থার পরিবর্তনের মধ্যে প্রথম চিত্রটাই লক্ষ্য করতে পাচ্ছি, একটা বস্তুর অবস্থা প্রথমে যা ছিল পরেও তাই আছে। আরেকটা বস্তু, এই চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে গাড়িটা এই জায়গায় ছিল, কিছুক্ষণ বাদে গাড়িটা এই জায়গাটায় পৌঁছেছে। তাহলে সে তার অবস্থা পরিবর্তন করেছে। তাহলে এই ফিগার থেকে আমি এটাই ডিসকাস করতে পারি যে কোনো গতিশীল কোনো বস্তু সময় পরিবর্তনের সাথে সাথে অবস্থার পরিবর্তন না ঘটালে ওই বস্তুর অবস্থাকে আমরা কি বলবো, স্থিতি। ওই বস্তুর অবস্থাটাকে স্থিতি বলবো। এইরূপ বস্তুকে আমরা কি বলবো, এইরূপ বস্তুকে বলবো আমরা স্থির বস্তু। এইরূপ বস্তুকে আমরা কি বলবো, স্থির বস্তু। ক্লিয়ার করতে পারলাম? দ্বিতীয় ফিগারটা থেকে আমরা এটাই বলবো, কোন বস্তু সময় পরিবর্তনের সাথে সাথে অবস্থার পরিবর্তন ঘটালে ওইরূপ বস্তুর অবস্থাকে আমরা কি বলবো, গতি। এইরূপ বস্তুকে আমরা কি বলবো, গতিশীল বস্তু। এইরূপ বস্তুকে আমরা কি বলবো, গতিশীল বস্তু। তাহলে স্থির বস্তু আর গতিশীল বস্তু আমরা দুটোকে একসাথে বুঝতে পারলাম। নেক্সট আসতে চলেছে কি, যে পরম স্থিতি, পরম বলতে পারে বা চরম বলতে পারে, পরম স্থিতি ও পরম গতি বলতে কিছুই নেই, সবই আপেক্ষিক। যুক্তি দাও।
তাহলে এই যে কোটেশন वाला যে এই যে লাইনটা, যে পরম স্থিতি ও পরম গতি বলতে কিছুই নেই, সবই আপেক্ষিক, আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এই ধারণাটা কি। তোমাকে যদি আমি বলতে চাই যে এটা, যে আমরা পৃথিবীকে কি দেখি না, পৃথিবী গতিশীল, কিন্তু এই বিশাল ভূখণ্ডের উপর একাধিক বস্তু অবস্থান করছে। তো সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে আমাদের কাছে একটাই ধারণা, তো পৃথিবী তো গতিশীল, তাহলে সকল বস্তু তাহলে কি হচ্ছে, গতিশীল। তাহলে সকল বস্তু গতিশীল, তাহলে পৃথিবীর উপরে থাকা সকল বস্তুকে আমরা গতিশীল বলবো, স্থির কোনো মতেই বলতে পারবো না। তাহলে এই বস্তুটাকে স্থির, এই বস্তুটাকে গতিশীল, ওই বস্তুটাকে স্থির, ওই বস্তুটাকে গতিশীল আমরা কোনো মতেই বলতে পারবো না। তাহলে পৃথিবীর উপরে থাকা সকল বস্তুকে কখন আমি স্থির বস্তু, কখন বা এই বস্তুটাকে গতিশীল বস্তু বলে আমি বিবেচনা করব, তখনই করব যখন এই মহাবিশ্বটাকে, এই পৃথিবী, এই বিশাল ভূখণ্ডটাকে আমি স্থির বলে গণ্য করব। একটা উদাহরণ, ছোট্ট উদাহরণ তুমি লক্ষ্য করো। সাপোজ ধরো এইটা একটা টলি, এই টলির উপর ধরো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। এই ব্যক্তিটা হচ্ছে প্রথম ব্যক্তি আর এই ব্যক্তিটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। তাহলে এই টলিটা কি হতে আছে না, চলতে আছে। টলিটা সামনের দিকে চলতে আছে, এগিয়ে আছে, যাই হোক একটা বেগ নিয়ে এগিয়ে আছে। আমি মানলাম টলিটা 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এগিয়ে চলেছে, সামনের দিকে এগিয়ে চলেছে। আচ্ছা, এবারে এই দুজন ব্যক্তি পরস্পরকে যদি দেখে, সে তখন কি দেখবে, যে প্রথম যখন দেখলো তখন এই প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুর দূরত্ব যা রয়েছে, ব্যবধান যাই রয়েছে, কিছুক্ষণ পরেও সেই একই ব্যবধান, আরো কিছুক্ষণ পরে সেই একই ব্যবধান। তার মানে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে কি বলবে, যে দ্বিতীয় বস্তুটা স্থির। দ্বিতীয় বস্তু আবার যদি প্রথম বস্তুকে লক্ষ্য করলো, দেখলো যে ব্যবধান রয়েছে, কিছুক্ষণ পরে সেই একই ব্যবধান রয়েছে, আরো কিছুক্ষণ পরে সেই একই ব্যবধান রয়েছে, তাহলে দ্বিতীয় বস্তু প্রথম বস্তুটাকে কি বলবে না, প্রথম বস্তুটা হচ্ছে স্থির। তাহলে এরা দুজন দুজনে স্থির। ক্লিয়ার? এবারে এই টলির উপরে থাকা দ্বিতীয় ব্যক্তিটা কি হলো, কিছুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আস্তে 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 গুটি গুটি করে এগিয়ে যাচ্ছে। তাহলে এগিয়ে গেলে ধীরে ধীরে এদের মধ্যে ব্যবধান কি হতে থাকবে, কমতে থাকবে। তাহলে প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুটাকে কি দেখবে, যে দ্বিতীয় বস্তুটা কিছুটা আস্তে 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 সময় পরিবর্তনের সাথে সাথে সে ব্যবধানও ধীরে ধীরে কমাতে আছে। তার মানে দ্বিতীয় বস্তুটা হচ্ছে গতিশীল। আমি মনে করলাম এই দ্বিতীয় ব্যক্তিটা 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল অবস্থায় রয়েছে। আচ্ছা, তো এইখান থেকে কোনো একজন ব্যক্তি যদি 3 নম্বর ব্যক্তি সে যদি দেখতে থাকে, যে এই টলির দিকে যদি দেখতে থাকে, এ হচ্ছে কে, 3 নম্বর ব্যক্তি আমাদের কাছে অবজারভার। ক্লিয়ার? এ যদি দেখে তখন সে কি মনে করবে, যে মনে করবে যে দুজন ব্যক্তি কি অবস্থায় রয়েছে, গতিশীল অবস্থায় রয়েছে। এ যখন দেখবে তখন প্রথম ব্যক্তিকে কি লক্ষ্য করবে, 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, আর দ্বিতীয় ব্যক্তিকে লক্ষ্য করবে টলির বেগ আর তার নিজস্ব বেগ 2 + 1 মানে 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তাহলে এরা তিনজন, এই 3 নম্বর ব্যক্তিটা যখন টলির বাইরে অবস্থান করবে, যখন এই 3 নম্বর ব্যক্তিটা যখন টলির মধ্যে যখন পৌঁছে যাবে, তখন সে কি দেখবে না, যখন এই 3 নম্বর ব্যক্তিটা যখন টলির মধ্যে পৌঁছে গেছে, এই হচ্ছে টলি, এই হচ্ছে আমাদের টলি, তাহলে এইখানটায় প্রথম ব্যক্তিটা অবস্থান করছে, এখানটায় দ্বিতীয় ব্যক্তিটা অবস্থান করছে, আর এখানটায় ধরো তৃতীয় ব্যক্তিটা অবস্থান করছে। ক্লিয়ার? আচ্ছা, তো এটা হচ্ছে তৃতীয় ব্যক্তি, এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি, এটা হচ্ছে প্রথম ব্যক্তি। তাহলে যখন টলির মধ্যে এই 3 নম্বর ব্যক্তিটা পৌঁছালো, লাফিয়ে পড়লো, তখন সে কি দেখলো না, 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তখন সে কি বলছে না, আমি তো যেখানটায় ছিলাম সেখানটাই আছি। তাহলে 3 নম্বর ব্যক্তি মনে করছে আমি তো স্থির অবস্থায় আছি, আমার কোনো বেগ নেই, 0 মিটার পার সেকেন্ড। কেন না, এরা তিনজনই একই তলে বা একই গাড়ির মধ্যে অবস্থান করছে, কেবলমাত্র 2 নম্বর ব্যক্তিটা 1 মিটার পার সেকেন্ড বেগে
গতিশীল আছে। আর 1 নম্বর ব্যক্তিটাকে 3 নম্বর ব্যক্তি কি লক্ষ্য করছে, না লক্ষ্য করছে এও স্থির অবস্থায় আছে, এরও কোনো বেগ নেই। তাহলে যখন প্রত্যেকে যখন একই অবস্থানে এসে পৌঁছালো, একই জায়গায় এসে পৌঁছালো, তখন এই ব্যক্তিটা স্থির বলল, এই ব্যক্তিটাও স্থির, আর এই 2 নম্বর ব্যক্তিটা হচ্ছে কি, না গতিশীল অবস্থায় রয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে পৃথিবীটাকে আমি যদি, পৃথিবীর উপরে তো আমরা সবাই অবস্থান করছি, এই টলিটাকে ধরো, এই টলিটাকে ধরো, বা এই প্রথমে এই ফিগার থেকে আসো, দেখো এই পৃথিবীর উপর, টলিটা হচ্ছে একটা পৃথিবী, তো পৃথিবীর উপর যখন দুজন বস্তু যখন অবস্থান করছে, তখন আমরা পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহ থেকে যখন আমি পৃথিবীকে লক্ষ্য করব, তখন দেখব যে সবাই কিন্তু গতিশীল অবস্থায় রয়েছে। যখন এই পৃথিবীর উপরে চলে আসব, তখন আমরা কি দেখব, যে আমি স্থির, এ স্থির, এ গতিশীল। আচ্ছা, যখন আমি বাইরে ছিলাম, যখন আমি প্ল্যানেটে অবস্থান করছিলাম, তখন কি দেখতে পাচ্ছিলাম, না তখন দেখতে পাচ্ছিলাম যে পৃথিবী যে বেগে গতিশীল, সকল বস্তু কিন্তু সেই বেগে গতিশীল। তো পৃথিবীর উপরে থাকা কোনো এক ব্যক্তির যদি বেগ থেকে থাকে, সেই বেগটার সাথে পৃথিবীর বেগকে যোগ করলে গিয়ে তার ফাইনালি আমি একটা বেগ পাচ্ছি। ক্লিয়ার হয়েছে? এখানটা আমি কি লক্ষ্য করছিলাম, এখানটায় তার নিজের পৃথিবীর বেগ থাকা সত্ত্বেও প্রত্যেকটা পৃথিবীর বেগকে আমি প্রত্যেকটা বস্তুর সাথে যোগ করিনি। কেন না, পৃথিবীর বেগ তো সবার মধ্যেই রয়েছে। তাহলে পৃথিবীর বেগটাকে যদি প্রত্যেকটা বস্তুর মধ্যে যোগ করি, তাহলে আমাদের ঘটনা কি কিন্তু আরো কমপ্লেক্স হয়ে যাবে, আরো জটিল থেকে জটিল হয়ে যাবে। তো সবার মধ্যে যেহেতু পৃথিবীর বেগটা অবস্থান করছে, তো পৃথিবীর বেগটাকে মুছে দিই না, পৃথিবীর বেগটাকে মুছে দিই। এবারে আমি লক্ষ্য করি যে কোন বস্তু পৃথিবীর উপরে থেকে অবস্থার পরিবর্তন করছে, আর কোন বস্তু পৃথিবীর উপরে থেকে অবস্থার পরিবর্তন করছে না। তো এই টলি হচ্ছে আমাদের পৃথিবী, পৃথিবীর উপরে থেকে এই বস্তু অবস্থার পরিবর্তন করছে না, এই বস্তু অবস্থার পরিবর্তন করছে না, এই বস্তুটা অবস্থার পরিবর্তন করছে। তাহলে এরা দুজন হচ্ছে স্থির, এ হচ্ছে কেবলমাত্র গতিশীল। তাহলে তাহলে পৃথিবীটা গতিশীল থাকা সত্ত্বেও পৃথিবীর বেগকে তখনই আমরা উপেক্ষা করছি, যখন পৃথিবীর বেগটাকে আমরা এক্ষেত্রে আমরা কি করছি, উপেক্ষা করছি। কারণ এই মহা বিশাল ভূখণ্ড বেগ, এই পৃথিবীর বেগ প্রত্যেকটা বস্তুর মধ্যে সমানভাবে প্রযোজ্য, একই, প্রত্যেকটা বস্তুর মধ্যে একইভাবে প্রযোজ্য। পৃথিবীর বেগ প্রত্যেকটা বস্তুর মধ্যে বিদ্যমান। তাহলে পৃথিবীর বেগটাকে যদি আমরা জিরো ধরে নিই, পৃথিবীকে যদি আমরা স্থির ধরে নিই, তাহলে পৃথিবীর বেগটাকে ক্যালকুলেশন করা আমাদের কাছে, পৃথিবীর উপরে থাকা সকল বস্তুর অবস্থাকে ক্যালকুলেট করা আমাদের কাছে আরো সুবিধাজনক হয়ে উঠবে। তাহলে পৃথিবীর বেগটাকে আমরা স্থির ধরে নিয়ে অন্যান্য বস্তুর বেগ আমরা গণনা করব। তাহলে পৃথিবীর বেগ তো স্থির তো নয়, পৃথিবীর যাই হোক একটা তো গতি রয়েছে। তাহলে পৃথিবীর এই গতিটাকে আমি স্থির ধরে নিয়েছি, কেন না এই কারণে ধরে নিয়েছি যে পৃথিবীর গতি সকল বস্তুর মধ্যে অ্যাপ্লিকেবল, সকল বস্তুর মধ্যে রয়েছে। তাহলে সকল বস্তুর মধ্যে যখন রয়েছে, তাহলে সকল বস্তুর নিজস্ব বেগের সাথে পৃথিবীর বেগকে যোগ করলে ওই বস্তুটার প্রকৃত বেগ আমরা পেতে চলেছি। তাহলে পৃথিবীর বেগকে যদি আমি উপেক্ষা করে দিই, তাহলে যে বেগটা পড়ে থাকে সেটাই তার হচ্ছে গতি। তাহলে পৃথিবীর বেগকে যদি আমি যোগ করি, তাহলে অন্য বস্তুর ক্ষেত্রে যোগ করতে হবে, সে বস্তুর ক্ষেত্রে যোগ করতে হবে, ওই বস্তুর ক্ষেত্রে যোগ করতে হবে। তাহলে না হয় আমি কোনো বস্তুর মধ্যে আমি পৃথিবীর বেগটাকে অ্যাটাচ করব না, কোনো বস্তুর মধ্যে আমি পৃথিবীর বেগটাকে অ্যাটাচ করবো না, পৃথিবীর বেগকে আমি কি করব, শূন্য ধরে নেব। কেন না, এই বিশাল ভূখণ্ড আমাদের চোখের নাগালের বাইরে, তো এই আমাদের চোখের সীমার বাইরে চলে যায়। তাহলে প্রত্যেকটা বস্তুর বেগের সাথে আমি পৃথিবীর বেগকে যদি আমি যোগ করতে থাকি, তাহলে যেহেতু গতির গণনার ক্ষেত্রে কমপ্লেক্স হয়ে যাবে, সেহেতু পৃথিবীর বেগটাকে আমি কি ধরবো, স্থির ধরবো। তাহলে পৃথিবীর গতিকে আমি কি ধরবো, পৃথিবীর গতি কি ধরবো, ইকুয়ালস টু জিরো। জিরো তো নয়, আমরা ধরবো। তাহলে এই যে পৃথিবীর গতিটাকে জিরো ধরে অন্যান্য বস্তুর অবস্থার পরিবর্তন আমি মেজার করছি, তাহলে অ্যাকচুয়ালি তো এটা করা উচিত নয় আমাদের ক্ষেত্রে। পৃথিবীর গতিটাকে আমি কি হিসাবে আমি ধরবো, জিরো। কেন ধরছি, ধরার কারণ হচ্ছে যাতে আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সে, এই বল বিদ্যায়
যাতে আমাদের সমস্ত গতীয় ধারণাগুলো কমপ্লেক্স থেকে কমপ্লেক্স যাতে না হয়। এই পৃথিবীর গতি তো সকল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে যদি সকল বস্তুতে আমি যদি এই পৃথিবীর গতিকে অ্যাপ্লাই করি, তাহলে যে ভ্যালু আসবে ফাইনালি পৃথিবীর গতিটাকে যদি আমি উপেক্ষা করে দিই, তাহলে তো আর গতীয় ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যায়। কেন? সকল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। না হয় আমি সকল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য করলাম না। তাহলে পৃথিবীর গতিটাকে আমি কি করেছি? জিরো ধরে নিয়েছি। তাহলে জিরো যদি না ধরি, তাহলে যে গতিটা পাবো সেটাই হচ্ছে পরম। তাহলে জিরো ধরে যে গতিটা পাবো সেটা হচ্ছে কি? আপেক্ষিক। আপেক্ষিক এই কারণে যে কারোর গতিকে আমি জিরো ধরে আমি তার গতিটাকে বলছি এত। যেমন করে এই ট্রলির মধ্যে যে অবস্থান করছিল দ্বিতীয় বস্তুটা 1 মিটার পার সেকেন্ড বেগে যে যাচ্ছিল, তাহলে এর রিয়েলিটি পরম গতি কত? 3 মিটার পার সেকেন্ড। কেন বলেছিলাম? পৃথিবীর গতি এবং তার গতিকে যোগ করে বলেছিলাম। যদি এই বস্তুটার গতি, যদি পৃথিবীর গতিটাকে আমি জিরো ধরে নিতাম, পৃথিবী তো গতিশীল, কিন্তু আমি যদি জিরো ধরে নিতাম, তাহলে আমি 2 নম্বর বস্তুর বেগটাকে কত বলতাম? 1 মিটার পার সেকেন্ড। 2 নম্বর বস্তুর গতিটা আমি কত বলতাম? বলতাম 1 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি সে 3 মিটার পার সেকেন্ডে যাচ্ছিল। আমি এটা ধরে নিয়েছি, ধরি। তাহলে এটা কিন্তু তার অরিজিনালিটি গতি নয়। এটা আমি পৃথিবীর গতিটাকে জিরো ধরতে গিয়ে 1 হয়েছে। তবে কি আমাদের গণনার ক্ষেত্রে সুবিধা হয়েছে, তাই না? আর প্রথম বস্তুটার গতি কত? না 0। তাহলে পৃথিবীর গতিটাকে আমি 0 ধরা মাত্রেই আমি বলতে পারলাম যে প্রথম বস্তুটা হচ্ছে স্থির, দ্বিতীয় বস্তুটা হচ্ছে গতিশীল, এবং গণনার ক্ষেত্রেও সুবিধাজনক আমরা পেয়েছি। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তাহলে পৃথিবীতে সকল বস্তুর যে আমরা বেগ গণনা করছি, পৃথিবীর গতিটাকে জিরো ধরে গণনা করছি। এই কারণে প্রত্যেকটা বস্তুর গতি অবস্থাকে আমরা পরম বা চরম বলতে পারি না, জিরো ধরে যেহেতু গণনা করছি। যদি জিরো না ধরে যদি গণনা করতাম, তবেই আমি পরম বা চরম বলতাম। তাহলে পরম স্থির বলতে তখন কোনো বস্তু থাকতো না, সবাই গতিশীল থাকতো। তাহলে স্থির বলে কখনো আমি কোনো বস্তুই পেতাম না। তাহলে স্থির এই ধারণাটা তখনই আসছে যখন পৃথিবীর গতিটাকে আমি যখন জিরো ধরছি, পৃথিবীর গতি অবস্থাটাকে আমি যখন জিরো ধরছি। ক্লিয়ার হচ্ছে? পৃথিবীর গতি অবস্থাটাকে যখন আমি জিরো ধরছি, তখন আমি বলতে পারছি যে 1 নম্বর বস্তুটি স্থির অবস্থায় রয়েছে, 2 নম্বর বস্তুটি গতিশীল অবস্থায় রয়েছে। তার আগে কিন্তু আমি কোনো মতেই বলতে পারবো না যে পৃথিবীর বেগটা যদি 2 মিটার পার সেকেন্ড হতো, তাহলে 1 নম্বর বস্তুর বেগটাও 2 মিটার পার সেকেন্ড হতো, 2 নম্বর বস্তুটাও 3 মিটার পার সেকেন্ড হতো। তাহলে দুটো বস্তুই কি হতো? গতিশীল হতো। তাহলে এই বস্তুটাও গতিশীল হতো, অবস্থাটা গতি, এর অবস্থা গতি। তাহলে স্থির আমি তখন কোনো মতেই বলতে পারতাম না। তাহলে এই জন্য পরম স্থিতি বা পরম গতি বলতে কিছুই নেই। এই কারণে এই বিশাল ভূখণ্ডের গতিকে আমরা 0 ধরে অন্য সকল বস্তুর অবস্থা গণনা করে থাকি। তো 0 ধরি বলে সবই আপেক্ষিক। যা কিছু গতি অবস্থা আমরা কম্পেয়ার করি, তুলনা করি, সবই আপেক্ষিক। সব বস্তুর অবস্থাই হচ্ছে কেমন? না আপেক্ষিক, স্থির। কেন? না একজনকে জিরো ধরে আরেকজনের অবস্থা আমি কিন্তু মানে ক্যালকুলেট করছি। পৃথিবীর বেগটাকে, পৃথিবীর গতি অবস্থাটাকে জিরো ধরে আমি অন্য বস্তুর অবস্থাটাকে আমি ক্যালকুলেট করছি। যেমন পৃথিবীর অবস্থাটাকে জিরো ধরে আমি গাছপালাকে বলছি গাছপালা হচ্ছে স্থির। পৃথিবীর অবস্থাটাকে জিরো ধরে আমি বলছি ঘরবাড়ি স্থির। অ্যাকচুয়ালি ঘরবাড়ি কি স্থির? ঘরবাড়ি স্থির নয়। গাছপালা কি স্থির? গাছপালা স্থির নয়। তাহলে গাছপালা স্থির আমি কখন বলতে পারলাম? যখন পৃথিবীর অবস্থাটাকে আমি জিরো ধরতে পারলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে এই জন্য পরম স্থিতি বা পরম গতি বলতে কিছুই নেই। একটু কনসেপ্টলি একটু ধারণা অর্জন করবে। একবার রিপিট করে দেখে নেবে ভালো করে, বারবার রিপিট করার কিন্তু প্রয়োজন হবে না। তো নেক্সট, তো পরম স্থিতি পরম গতি তো বুঝলাম। এরপরে আমরা দেখব কি? দেখো, তো আমরা ধরেই নিচ্ছি পৃথিবীর গতি হচ্ছে কেমন? না পৃথিবী হচ্ছে আমাদের কাছে স্থির। এবারে পৃথিবীর উপরে থাকা সকল বস্তুর অবস্থাকে আমরা দেখব, সকল বস্তুর অবস্থাকে লক্ষ্য করব। দেখো, সকল বস্তু অবস্থা লক্ষ্য করতে গিয়ে টেবিল, চেয়ার, ঘর বাড়ি ইত্যাদির অবস্থা যদি দেখি, এই সকল বস্তুগুলি সময়ের পরিবর্তনের সাথে সাথে তাদের অবস্থার কোনো পরিবর্তন হয় না। একটাই তাদের মধ্যে প্রবণতা, একটাই ধর্ম তাদের মধ্যে কাজ করে, তারা হচ্ছে স্থির বস্তু।
তাহলে স্থির বস্তুর একটাই ধর্ম, তাহলে আর অন্য বেসিক আর অন্য কোনো ধর্ম তাদের মধ্যে গ্রো করে না। তাহলে এই স্থির ধর্ম ছাড়া আর অন্য কোনো ধর্ম তার মধ্যে নেই। কিন্তু একটা গতিশীল বস্তু যদি হয়ে থাকে, সে বিভিন্ন টাইপের গতীয় ধর্ম প্রকাশ করতে পারে। কেমন টাইপের গতীয় ধর্ম প্রকাশ করতে পারে? দেখো, একটা গতিশীল বস্তু কখনো বা সরল রেখা পথ বরাবর চলতে পারে, সরল রেখা পথ বরাবর গতিশীল হয়। কখনো বা বক্র পথ বরাবর গতিশীল হয়, বরাবর গতিশীল হয়। কখনো বা একটা অক্ষের সাপেক্ষে এমনি গোল গোল করে ঘুরতে থাকে, অক্ষের সাপেক্ষে, একটা অক্ষের সাপেক্ষে না, অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে। কখনো বা নির্দিষ্ট সময় অন্তর একই অবস্থানে ফিরে আসে, কখনো বা কি হতে পারে? কখনো বা অক্ষকে কেন্দ্র করে ঘুরতে ঘুরতে সামনের দিকে সরল রেখা বা বক্র পথে গতিশীল হয়। তাহলে বিভিন্ন রকম ধারণা বলবো না, বিভিন্ন রকম ধর্ম, গতীয় ধর্ম, বিভিন্ন রকম ধর্ম তার মধ্যে ক্রিয়েট করে। একটা এক্সাম্পল নিলাম যে সরলরেখা পথ বরাবর গতিশীল কেমন করে। দেখো, সাপোজ করে এই একটা আমার বস্তু রয়েছে, তাহলে এই বস্তু অসংখ্য অণুর সমষ্টি, তো অসংখ্য কণার সমষ্টি। আমি ধরে নিলাম এটা এ কণা, এটা হচ্ছে বি কণা। তাহলে এ কণা আর বি কণার মধ্যে দূরত্ব হচ্ছে কত না, আমি ধরে নিলাম এক্স একক, এক্স সেন্টিমিটার আমি ধরে নিলাম। এবারে এই বস্তুটা কিছু সময় পরে দেখলাম এই অবস্থানে রয়েছে, আবার কিছু সময় পরে দেখলাম এই অবস্থানে রয়েছে। তাহলে প্রতিটা অবস্থানে আমি দেখতে পাচ্ছি যে এই বস্তুটা তো সামনের দিকে তো এগোতেই আছে, কিন্তু যখন প্রথম অবস্থান থেকে যখন দ্বিতীয় অবস্থানে যখন আমি দেখলাম, দ্বিতীয় অবস্থানে এ কণা আর বি কণার মধ্যে দূরত্ব তো সেই একই রয়েছে, কত? তাদের মধ্যবর্তী ব্যবধান এক্স একক তো রয়েছে। কিন্তু এই এ কণা কিভাবে গতিশীল হচ্ছে না, এ কণাটা সরল রৈখিক পথ বরাবর গতিশীল হচ্ছে, বি কণাটাও সরল রৈখিক পথ বরাবর গতিশীল হয়েছে, এবং এই দুটো সরল রেখা একে অপরের সমান্তরাল। 3 নম্বর অবস্থানে যদি লক্ষ্য করি, এই এ কণা আর এই বি কণা, এ কণা আর বি কণার মধ্যবর্তী ব্যবধান তো সেই এক্স এককই রয়েছে, কিন্তু এদের মধ্যে সরলরৈখিক যে পথ, এ কণার সরলরৈখিক পথ আর এটা হচ্ছে বি কণার সরলরৈখিক পথ, তাহলে এই সরলরৈখিক পথ একে অপরের সমান্তরাল। প্রতিটা মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এক্স এককই রয়েছে, এখানেও এক্স একক, এখানেও এক্স একক, এখানেও এক্স একক। তাহলে প্রতিটা মুহূর্তে তাদের মধ্যে যদি ওই সরলরৈখিক পথ দুটোর মধ্যে যদি ব্যবধান এক্স এককই হয়, তাহলে ওই সরলরৈখিক পথ একে অপরের কি হয়? সমান্তরাল হয়। তাহলে এই রূপ সরলরৈখিক পথ বরাবর যদি কোনো গতিশীল বস্তু যদি গতিশীল হয়, তো সরলরেখা পথ বরাবর যদি গতিশীল হয়, তখন তাকে আমরা কি বলবো? এইরূপ গতিকে আমরা কি বলবো? রৈখিক চলন। একে আমরা কি বলবো? রৈখিক চলন গতি। ক্লিয়ার হয়েছে? সেকেন্ড, বক্র পথ বরাবর গতিশীল হলে তখন আমরা কি বলবো না, বক্র চলন গতি। স্যার, বক্র চলন গতি এর উদাহরণটা কেমন করে না, এর এক্সাম্পল যদি আমরা নিতে চাই তাহলে কি নেব? ধরো এই একটা বস্তু, এটা হচ্ছে একটা বস্তু যার দুটো কণা এ আর বি, কিছুক্ষণ তাহলে এটা হচ্ছে তার প্রাথমিক অবস্থা, কিছুক্ষণ পরে দেখলাম ওই বস্তুটা এইখানে পৌঁছেছে, এটা হচ্ছে এ কণা, এটা হচ্ছে বি কণা।
কিছুক্ষণ পরে দেখছি ওই বস্তুটা এই জায়গাটা এসে পৌঁছেছে, তাহলে এটা হচ্ছে এ কণা আর এটা হচ্ছে বি কণা। তাহলে প্রথম অবস্থানে এ আর বি এর মধ্যবর্তী ব্যবধান ছিল কত? ওই বস্তু কণা দুটোর ব্যবধান এক্স একক। পরেও এ আর বি এর মধ্যে ওই বস্তু কণা দুটোর মধ্যে ব্যবধান হচ্ছে এক্স একক। 3 নম্বর অবস্থানে ওই এ কণা আর বি কণা দুটো কণা, আরে এ কণা বি কণা কি? একটা বস্তু অসংখ্য কণার সমষ্টি হয়ে থাকে, আমি ন্যূনতম দুটো কণা নিয়েছি, একটা এ কণা আর একটা হচ্ছে বি কণা, তাদের মধ্যে ব্যবধান কত? এক্স একক। এবারে এই প্রথম অবস্থান ও দ্বিতীয় অবস্থানের মধ্যে যদি আমি লক্ষ্য করি, সরলরৈখিক পথ বলবো না, প্রথম অবস্থান ও দ্বিতীয় অবস্থানে যদি এ কণার গতিপথ যদি লক্ষ্য করি, তাহলে ওই গতিপথ কেমন নির্দেশ করছে? এইরকম বক্রপথ। দ্বিতীয় আর তৃতীয়র মধ্যে যদি লক্ষ্য করি, নির্দেশ করছে বক্রপথ। বি কণা আর এ অবস্থান আর বি অবস্থানে বি কণার বি কণার গতিপথ হচ্ছে কেমন? এইরকম বক্রপথ। ক্লিয়ার? এরকম বক্রপথ রয়েছে, কিন্তু প্রতিটা অবস্থানে এ কণা আর বি কণার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কেমন? না এক্স একক। প্রতিটা অবস্থানে এটা হচ্ছে এ কণার গতিপথ, এটা হচ্ছে বি কণার গতিপথ, তাদের মধ্যবর্তী ব্যবধান এক্স একক। প্রথমে যা ছিল পরেও তাই আছে, কিন্তু এটা হচ্ছে এ কণা, এটা হচ্ছে বি কণা, তাদের গতিপথের ব্যবধান কত? এক্স একক। কিন্তু পথটা কেমন? না বক্রপথ। তাহলে বক্রপথ বরাবর গতিশীল যদি হয় কোনো বস্তু, এইভাবে যদি গতিশীল হয়, তাদের দুটো কণার মধ্যবর্তী ব্যবধানে কোনো পার্থক্য হচ্ছে না, কিন্তু তাদের পথটা কেমন? বক্রপথ। তাহলে এই রকম পথকে আমরা কি বলবো? বক্রচলন গতি। ক্লিয়ার? তো অক্ষকে অক্ষকে কেন্দ্র করে যদি ঘুরতে থাকে, আমরা যদি ধরি ফ্যান, যদি ধরি, তাহলে ফ্যানটা কি হয়? কোনো একটা অক্ষকে, এরকম একটা ফ্যান, তো ফ্যানের 3টা ব্লেড থাকে, অনেক ফ্যানের 4টা ব্লেড থাকে, তাহলে একটা অক্ষকে, এরকম একটা অক্ষকে কেন্দ্র করে ফ্যানটা কি করতে থাকে? গোল গোল করে ঘুরতে থাকে, তাই না? বৃত্তের আকারে এরকম করে বনবন বনবন করে ঘুরতে থাকে। সিলিং ফ্যান বলতে পারো, টেবিল ফ্যান বলতে পারো, মোটর সাইকেলের চাকা একটা অক্ষকে, এরকম করে একটা অক্ষকে কেন্দ্র করে চাকা কি করতে থাকে? এরকম করে ঘুরতেই আছে। তাহলে এইরকম একটা অক্ষকে কেন্দ্র করে তার চতুর্দিকে ঘোরা, বা আমরাও অনেক সময় কোনো একটা লোহার একটা দণ্ডকে এমনি করে কেন্দ্র করে ওই লোহার দণ্ডের চতুর্দিকে এমনি করে কি করতে থাকি? ঘুরতে থাকি। ওই লোহার দণ্ডের চতুর্দিকে এমনি করে ঘুরতে থাকি। তাহলে এই অক্ষটাকে কেন্দ্র করে আমরা কি করছি? তার চতুর্দিকে ঘুরছি। তাহলে এইরকম ঘোরাটাকে আমরা কি বলবো? না, এইরকম ঘোরাটাকে আমরা বলবো ঘূর্ণন। একে আমরা বলবো ঘূর্ণন গতি। ক্লিয়ার? এরকম গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি। নির্দিষ্ট সময় অন্তর একই অবস্থানে ফিরে আসে, নির্দিষ্ট সময় অন্তর একই অবস্থানে ফিরে আসা এরকম গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। তাহলে পর্যাবৃত্ত গতি হচ্ছে কোনটা? যদি একটা এক্সাম্পল যদি দেখতে চাই, রাফ করলাম পর্যাবৃত্ত গতি। কোনটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলবো? তো সবার শেষে আমি বলবো নির্দেশতন্ত্র, রেফারেন্স ফ্রেম, সবার শেষে আমি বলবো। তো কন্টিনিউ। তো নির্দিষ্ট সময় অন্তর একই অবস্থানে ফিরে আসা, তো আমরা অনেক সময় প্রত্যেকের বাড়িতে যদি নাও থাকে, কিছু কিছু স্টুডেন্টের বাড়িতে এই ঘড়িগুলো রয়েছে, যে তাদের এরকম একটা ঘড়ির নিচে এরকম একটা পেন্ডুলাম থাকে, এরকম এরকম। ওই পেন্ডুলামটা কি হয়? এটা হচ্ছে তার কি? এটা হচ্ছে সব থেকে সুস্থিত অবস্থা, মানে সুস্থিত হচ্ছে সেই অবস্থা যে অবস্থান থেকে আমি ছেড়ে দিই না কেন, আমি যদি এই পেন্ডুলামটাকে যদি আমি এইখান থেকে নিয়েও ছেড়ে দিতাম, এই অবস্থান থেকে নিয়ে ছেড়ে দিতাম, তাহলে আমি কি দেখতাম? না, এই প্রথম অবস্থান থেকে পেন্ডুলামটা কি হতো? এমনি করে যেত, এপাশে ম্যাক্সিমাম পজিশনে গিয়ে পৌঁছাতো, এই জায়গাটা এসে পৌঁছাতো। এটা হচ্ছে এ অবস্থান, এটা হচ্ছে ধরো বি অবস্থান, এটা হচ্ছে সি অবস্থান। তাহলে এমনি করে এপাশের একদম টপ পয়েন্টে গিয়ে পৌঁছাতো, আবার কি হতো? আবার কিছুক্ষণ সময় পরে এইখানটায় ফিরে আসতো। তাহলে এইরকম নির্দিষ্ট সময় অন্তর সে কি হচ্ছে? একটা জায়গায় এমনি করে কি হচ্ছে? ফিরে আসছে, এমনি করে কি হচ্ছে? ফিরে আসছে। তো তাহলে এইরকম গতিটাকে আমরা কি বলবো? পর্যাবৃত্ত গতি। নির্দিষ্ট সময় অন্তর পুনরায় এ অবস্থানে ফিরে আসছে। যদি সি থেকে আমি যদি ছাড়তাম, নির্দিষ্ট সময় অন্তর পুনরায় আবার সি অবস্থানে কি হতো? ফিরে আসতো। ক্লিয়ার হচ্ছে? তাহলে এইরকম গতিকে আমরা কি বলবো? পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতি হচ্ছে কি? নির্দিষ্ট সময় অন্তর
একই অবস্থানে লিখবো না, পূর্বের অবস্থানে ফিরে আসা, এটাই হচ্ছে কি পর্যাবৃত্ত গতির উদাহরণ। তাহলে এই গতিপথটা কেমন ধরনের গতিপথ তুমি লক্ষ্য করতে পারছো? একটা বক্রপথ। তাহলে পথটা কেমন? পথের প্রকৃতি কেমন হবে? পথের প্রকৃতি কেমন না বক্রপথ। যদি এই পেন্ডুলামটাকে আমি এতটা বড় পথ যদি আমি না দুলাতাম, তাহলে কেমন দুলাতাম না, পেন্ডুলামটা এরকম রয়েছে, আমি এখানে একটা ছোট্ট করে পেন্ডুলাম বানিয়েছি। তো পেন্ডুলামটাকে যদি আমি এইখান থেকে, এটাও আমি বড় করে ফেললাম, আমি আঁকার চেষ্টা করছি, এইখান থেকে আমি যদি দুলিয়ে দিতাম, এই অবস্থান থেকে যদি দুলিয়ে দিতাম, তাহলে এইখান থেকে কতদূর দুলতো না, এ পাশেও একটা ম্যাক্সিমাম অবস্থান পর্যন্ত যেত, এতদূর পর্যন্ত যেত। তাহলে এই অবস্থান থেকে তার পথটাকে যদি আমি গণনা করতাম, তাহলে কি দেখতাম? প্রায় সরলরৈখিক। কি দেখতাম? প্রায় সরলরৈখিক। একটু বক্র লাগছে, কিন্তু অনেকটাই সরলরৈখিক পথ। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এই অবস্থান থেকে আমি ছেড়ে তো দিয়েছি, এখানে পৌঁছালো, আবার কিছুক্ষণ পরে আবার এই অবস্থানে এসে পৌঁছাবে। প্রথমে এইখান থেকে এক ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত গেল, আবার সেখান থেকে ফিরে এসে আবার কিছুক্ষণ সময় পর এই অবস্থানে এসে পৌঁছাবে। তার মানে এক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি? যে নির্দিষ্ট সময় অন্তর পূর্বের অবস্থানে ফিরে আসে, নির্দিষ্ট সময় অন্তর পূর্বের অবস্থানে ফিরে আসে। আর পথটা কেমন হয়ে থাকে না, পথটা অনেকটাই কেমন হয়ে থাকে? সরল রৈখিক। পথটা কেমন হয়ে থাকে? সরল রৈখিক হয়ে থাকে। এক্ষেত্রে কেমন হয়েছিল না, বক্রপথ হয়েছিল। এক্ষেত্রে কেমন হয়েছিল? বক্রপথ হয়েছিল। এক্ষেত্রে কেমন দেখতে পাচ্ছি? সরল রৈখিক। তখন এটাও পর্যাবৃত্ত গতি। তো এইরূপ পর্যাবৃত্ত গতিকে আমরা কি বলবো? এইরূপ পর্যাবৃত্ত গতিকে বলা হয় সরল দোলগতি। তাহলে এই পর্যাবৃত্ত গতি তখনই সরল দোলগতিতে কনভার্ট হয়ে যাচ্ছে যখন তার পথটা সরল রৈখিক হয়ে যাচ্ছে। এই পেন্ডুলামটা যদি ছোট ছোট দূরত্ব অতিক্রম করত, যদি এইখান থেকে এতটুকু পথ অতিক্রম করতো, তাহলে কি এমন হয়ে যেত না, সরল রৈখিক পথ হয়ে যেত। তাহলে এই পর্যাবৃত্ত গতি খুব বড় দূরত্ব অতিক্রম করছে বলে বক্রপথ হচ্ছে। যদি ছোট দূরত্ব অতিক্রম করতো, তাহলে কি হতো? সরল রৈখিক হয়ে যেত, তাই না? তো সরল রৈখিক তখন যখনই হলো, তখন তাকে আমরা সরল দোলগতি বলতে শিখে গেলাম। তাহলে আমরা বলতে পারছি এটাই যে সরল দোলগতি মানেই সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। কিন্তু সব পর্যাবৃত্ত গতি কিন্তু এটা কিন্তু সরল দোলগতি নয়। তাহলে সকল পর্যাবৃত্ত গতি কিন্তু সরল দোলগতি নয়, কিন্তু সকল সরল দোলগতি পর্যাবৃত্ত গতি। তাহলে সরল দোলগতির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি, ছোট্ট ছোট্ট দূরত্ব তাকে কি করতে হবে? কভার করতে হবে। ছোট্ট দূরত্ব কভার করতে হবে, তখন তার পথটা সরল রৈখিক বলে মনে হবে, তখন সে হয়ে যাবে সরল দোলগতি। যদি বড় বড় পথ অতিক্রম করে, তখন সেটা হয়ে যাবে বক্র পথে অতিক্রম করবে, তখন তাকে আমরা কিন্তু সরল দোলগতি বলতে পারবো না, তখন সে হয়ে যাবে পর্যাবৃত্ত গতি। তাহলে পর্যাবৃত্ত গতিকে সরল দোলগতিতে পরিণত করতে গেলে ওই পেন্ডুলামের গতি কেমন হতে হবে? সরল রৈখিক হতে হবে। তার মানে তার গতীয় পথ খুবই, তাহলে এই যে গতীয় পথটা কি হবে? খুবই ছোট হতে হবে। এই বড় পথে অতিক্রম করা যাবে না। ছোট ছোট পথ যদি অতিক্রম করে, ওই পর্যাবৃত্ত গতি সরল দোলগতি বলে বিবেচিত হবে। ক্লিয়ার হয়েছে? এবারে অক্ষকে কেন্দ্র করে ঘুরতে ঘুরতে সামনের দিকে এগিয়ে যাওয়া। তো নেক্সট এটাকে রাফ করে দিই। তাহলে অক্ষকে কেন্দ্র করে ঘুরতে ঘুরতে সামনের দিকে এগিয়ে যাওয়া, একে আমরা বলবো বৃত্তীয় গতি বা রোটেশনাল। একে ইংরেজিতে রোটেশনাল মোশন বলা হয়ে থাকে। তাহলে কি বলবো? এইরকম গতিকে আমরা কি বলবো না, বৃত্তীয় গতি। তাহলে বৃত্তীয় গতি হচ্ছে কোনটা? দেখো, একটা সাইকেলের চাকা, এই হচ্ছে অক্ষ, এই হচ্ছে অক্ষ, এই একটা সাইকেলের চাকা। তো সাইকেলের চাকাটা কি হচ্ছে? এই অক্ষের সাপেক্ষে ঘুরতেও আছে, আবার কি দেখতে পাই না, সামনের দিকে এগোতেও আছে। অক্ষের সাপেক্ষে ঘুরতেও আছে, সামনের দিকে এগোতেও আছে।
তাহলে এই সাইকেলের চাকার এ আর বি, এটা হচ্ছে এ কণা আর এটা আমি ধরলাম বি কণা। ক্লিয়ার? তাহলে এ কণা আর বি কণা, তাহলে এদের মধ্যবর্তী ব্যবধান কত? আমি ধরে নিলাম এদের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে আর একক। ক্লিয়ার? এবারে এই সাইকেলের চাকাটাকে আমি কি করলাম, সামনের দিকে এগিয়ে নিলাম। তাহলে কোথায় এগিয়ে নিলাম না, এই জায়গাটা আমি নিয়ে নিলাম। তার মানে কি, এটা হচ্ছে কি এ কণা আর এটা হচ্ছে বি কণা, তাদের মধ্যবর্তী ব্যবধান কত না আর এককই রয়েছে। তাহলে এর পথটা কেমন হয়ে গেছে না, এর পথটা এমনি করে দেখো সরলরৈখিক পথ হয়েছে, একদম সরলরৈখিক। আর এদের মধ্যবর্তী সরলরৈখিক পথগুলো একে অপরের সমান্তরাল। তাহলে এইরকম পথকে আমরা কি বলবো, এইরকম পথকে আমরা কি বলবো, রৈখিক চলন গতি। তাহলে এইরকম পথকে আমরা বলবো চলন গতি, চলন গতি। আবার দেখো দেখো আমি এটাকে কি করেছি, এমনি করে সোজা, তাহলে এ কণাটাকে ধরো, এই যে বি কণাটা ধরো, এটা এটা হচ্ছে আমার বি কণা, এটা হচ্ছে আমাদের বি কণা, এরকম করে ধরেছি। তো এরকম করে সোজা ঘুরিয়ে নিয়ে গেছি, এরকম সোজা নিয়ে গেছি। তাহলে এরকম সোজা নিয়ে যাওয়া মানে কি চলন। এরকম করে একটা, এটা হচ্ছে তার অক্ষ, এটা হচ্ছে তার কেন্দ্র। তাহলে এই কেন্দ্রের রেসপেক্টে আমি কি করলাম, এই বিটাকে কি করলাম, এমনি করে পাক খাইয়ে দিলাম। তার মানে কি একটা অক্ষের রেসপেক্টে কি হলাম, ঘুরিয়েও দিলাম। তাহলে সোজা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখানটায় ঘুরিয়ে দিলাম। তার মানে এখানটা আমি কি করলাম, যে একটা পাক দিয়ে দেওয়া মানে এটা কি হয়ে গেল, ওই অক্ষের সাপেক্ষে কি হয়ে গেল, ঘূর্ণন হয়ে গেল। তাহলে এক যখন সোজা টেনে নিলাম চলন, আবার ঘুরিয়ে দিলাম, সেটা হয়ে গেল কি ঘূর্ণন। তার মানে কি অ্যাকচুয়ালি সে কেমন যাচ্ছে, অ্যাকচুয়ালি সে এমনি ঘুরতে 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 এইখানে পৌঁছাচ্ছে। তো এটাকে আমি এইভাবেও তো ভাবতে পারি, সোজা নিয়ে গিয়ে এখানটা ঘুরিয়ে দাও। তাহলে বৃত্তীয় গতি মধ্যে দুটো কেস হচ্ছে, একটা হচ্ছে চলন রয়েছে, আরেকটা কি রয়েছে, ঘূর্ণন রয়েছে। তাহলে বৃত্তীয় গতি, চলন আর ঘূর্ণন এই দুটোকে নিয়ে গঠিত হয়। তাহলে এটাকে বুঝতে গেলে এইভাবে, যে সাইকেল চাকাটাকে সোজা নিয়ে যাও, নিয়ে গিয়ে এখানটায় ঘুরিয়ে দাও, তাহলে চলন গতি আর বৃত্তীয় গতি। তাহলে এরকম কমপ্লেক্স পার্টটা কিন্তু আমাদের আসে না, সোজা নিয়ে গিয়ে ঘুরিয়ে দাও, বোঝা গেছে? তবেই হয়ে গেল কি বৃত্তীয় গতি। তাহলে বৃত্তীয় গতি দুটো গতির সমষ্টি, একটা হচ্ছে চলন গতি আর একটা হচ্ছে ঘূর্ণন গতি, দুটো গতিকে নিয়ে বৃত্তীয় গতি তৈরি হয়। ক্লিয়ার হয়েছে? তো আজকে লাস্ট টপিকস আমি বলবো যে নির্দেশ তন্ত্র কি। নির্দেশ তন্ত্র, নির্দেশ তন্ত্র কি, বা তোমরা রেফারেন্স ফ্রেম জেনে এসছো, তো একটু জেনে এসছো কিনা আমি জানি না, অনেকে হয়তো পড়তেও পারে, অনেকে আবার এই পড়াটাকে স্কিপও করতে পারে, যে যে যেমনটা খুশি পড়েছে। কিন্তু আমি এখানটায় ওদেরকে একটু বুঝিয়ে দিতে চাই যে নির্দেশ তন্ত্রটা কি। প্রথমে আমরা দেখব নির্দেশ তল, যাকে বলা হয় রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম যে তলের উপরে থেকে কোনো বস্তুর অবস্থাকে আমরা কি করতে পারি, অবস্থা গণনা করি, যে তলের উপরে থেকে। যেমন করে এই পৃথিবী, এই বিশাল ভূখণ্ডের উপরে থেকে আমরা কোনো বস্তুকে বলছি স্থির বস্তু, কোনো বস্তুকে বলছি গতিশীল বস্তু। তাহলে যে তলের উপরে থেকে আমরা অন্য কোনো বস্তুর অবস্থা গণনা করছি, সেই তলটাকে আমরা কি বলবো, নির্দেশ তল। তার মানে পৃথিবী হচ্ছে আমাদের কাছে এখানটায় নির্দেশ তল। তো এই একটা কাগজ, এই কাগজের উপরে কি রয়েছে, এই কাগজের উপরে একটা মার্বেলের গুটি আর একটা মার্বেলের গুটি। এই মার্বেলের গুটিটা গতিশীল অবস্থায় রয়েছে, এই মার্বেলের গুটিটা গতিশীল অবস্থায় রয়েছে। তাহলে এই কাগজটাকে আমরা কি বলবো, নির্দেশ তল। বোঝা গেছে? আচ্ছা, এই গতিশীল যে হয়েছে, এই কাগজের এই অক্ষটাকে আমরা বলবো নির্দেশ অক্ষ। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, উপরের দিকে থাকলে এটা হচ্ছে জেড অক্ষ। কিন্তু কাগজের তো জেড অক্ষ থাকে না, আমরা কেবলমাত্র দুটো অক্ষ সাপেক্ষে এই দুটো বস্তুকে কি বলবো, যে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, তাহলে মূল বিন্দু থেকে এর অবস্থান কোথায়, মূল বিন্দু থেকে এর অবস্থান কোথায়। ক্লিয়ার? তাহলে এই বস্তুটা যেহেতু এখন গতিশীল অবস্থায় রয়েছে, তাহলে আমরা গতি বলবো, একে আমরা বলবো কি স্থির। বোঝা গেছে? এই নির্দেশ তল দুই প্রকারের হয়ে থাকে। তাহলে এই তলটাকে আমরা কি বলবো, এই তলটাকে আমরা বলছি নির্দেশ তল। ক্লিয়ার? নির্দেশ তল দুই প্রকারের, একটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশ তল, জড়ত্বীয় নির্দেশ তল লিখি নির্দেশ তল, আরেকটা হচ্ছে অজড়ত্বীয়
নির্দেশ তল। তাহলে জড়ত্বীয় নির্দেশ তল কোনটা? না, যে তল সমবেগে গতিশীল, সমবেগে গতিশীল বা ত্বরণ ইকুয়ালস টু 0। আর অজড়ত্বীয় নির্দেশ তল হচ্ছে কি, যার ত্বরণ নট ইকুয়ালস টু 0। তার মানে সমবেগে হওয়া যাবে না, হয় সে স্থির অবস্থায় রয়েছে, স্থির থাকলে ত্বরণ 0 হবে, বা সমবেগে গতিশীল হলে ত্বরণ 0 হবে। ত্বরণ কথার অর্থ কি? না, ত্বরণ কথার অর্থ হচ্ছে কি, বেগ বৃদ্ধি বাই সময়। তাহলে কোনো বস্তু যদি একই বেগে চলতে থাকে, তাহলে প্রাথমিক বেগ আর অন্তিম বেগের মধ্যে পার্থক্য পাবো কি? প্রথমেও 10 মিটার পার সেকেন্ড ছিল, পরেও 10 মিটার পার সেকেন্ড আছে, তাহলে বেগ বৃদ্ধি কত হয়েছে? 0। তাহলে বেগ বৃদ্ধি যদি 0 হয়, তাহলে 0 বাই যাই হোক একটা সময়, আমি ধরে নিলাম 15 সেকেন্ড, আমি ধরলাম, তাহলে 0 বাই 15 করলে কত? ত্বরণ 0। তাহলে একই বেগে চললেও ত্বরণ কত? 0। আর স্থির যদি থাকে, তার তো বেগ বৃদ্ধি বলে কিছুই নেই, তাহলে স্থির যদি থাকে তাহলে বেগ বৃদ্ধি 0, তাহলেও ত্বরণ 0। ক্লিয়ার? তাহলে স্থির বস্তু বা সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে ত্বরণ তো 0 হয়। ক্লিয়ার? তাহলে এই পৃথিবী তো একই বেগে গতিশীল, তাহলে পৃথিবী যদি সমবেগে গতিশীল হয়ে থাকে, তাহলে পৃথিবীর ত্বরণ আমরা কি ধরবো? 0 ধরবো। তাহলে পৃথিবী, এই যে নির্দেশ তল, পৃথিবীর উপরে সকল বস্তুর গতীয় অবস্থাগুলোকে যে আমরা তুলনা করব, গণনা করব, সবই জড়ত্বীয় নির্দেশ তল ধরে গণনা করব। অজড়ত্বীয় নির্দেশ তল আমরা কখন গণনা করব? যখন একটা গাড়ির মধ্যে, সাপোজ ধরো এই একটা গাড়ি, এই একটা গাড়ি, তো এই গাড়ির চেয়ার রয়েছে, এই গাড়ির চেয়ারে আমি বসেছি। ক্লিয়ার হয়েছে? তো এই গাড়িটা সামনের দিকে এগিয়ে চলেছে, তাই না? তো গাড়িটা যখন সামনের দিকে এগিয়ে চলেছে, গাড়ির মধ্যে একটা বলকে আমি ঝুলিয়ে দিয়েছি। তখন আমি কি দেখতে পাই? কিছুক্ষণ গাড়িটা যখন গতিশীল হয়, সামনের দিকে এগিয়ে চলে, তখন এই বলটাকে পেছনের দিকে এমনি করে ঝুঁকে থাকে, এই বলটা কি পেছনের দিকে ঝুঁকে থাকে। তখন এই বলের গতীয় অবস্থাটাকে আমি যখন গণনা করব, তখন এটা কিন্তু অজড়ত্বীয় নির্দেশ তল। কেন? গাড়িটা গতিশীল অবস্থায় রয়েছে, যদি সমবেগে গতিশীল হয় তখন কিন্তু জড়ত্বীয় নির্দেশ তল হয়ে যাবে। যদি অসমবেগে গতিশীল হয়, যখন ধীরে ধীরে তার বেগটা বৃদ্ধি পেতে আছে, প্রথমে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছিল, কিছুক্ষণ পরে 20 মিটার পার সেকেন্ডে গেলে, কিছুক্ষণ পরে 30 মিটার পার সেকেন্ডে গেলে, তার ধীরে ধীরে তার বেগটা কি হতে আছে? বাড়তে আছে। তাহলে বেগ যদি বৃদ্ধি যদি হয়, সামথিং যদি বেগ বৃদ্ধি হয়, আমি ধরে নিলাম 5 মিটার পার সেকেন্ড, যদি প্রথমে 10 পরে হয়েছে 15, তাহলে 15 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে? বেগ বৃদ্ধি 5 মিটার পার সেকেন্ড। তাহলে 5/15 মানে 1/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি এই যদি কোনো একটা ভ্যালু যদি থেকে গিয়ে থাকে ত্বরণের ক্ষেত্রে, সে তখন অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, ত্বরণই নট ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তো আমাদের ক্লাস 9-এর সকল টপিকসে সব জড়ত্বীয় নির্দেশতন্ত্র নিয়ে আমরা গণনা করব, যেখানটায় ত্বরণ থাকবে না। পৃথিবীর উপরে থেকে কোনো বস্তুর অবস্থা আমরা গণনা করব। এমনি গাড়ির মধ্যে থেকে কোনো বস্তুর অবস্থা কিন্তু আমরা গণনা করব না, কারণ গাড়ি, পেনের ক্যাপটা পড়ে গেল, জানি না পেনের ক্যাপ পড়লে লেকচার ভালো হয় কি খারাপ হয়। যদি লেকচার যদি খুব ভালোভাবে ইমপ্রুভ করতে থাকে, তাহলে আমি বুঝতে পারবো যে পেনের ক্যাপ পড়ে যাওয়া যে কোনো লেকচারের রেসপেক্টে কি হয়ে থাকে? প্লাস পয়েন্ট হয়ে থাকে, একটা সুফলের দিক হয়ে থাকে। যেদিনকে পেনের ক্যাপ পড়বে সেদিনকে আমি বুঝতে পারবো তাহলে এই লেকচারটা খুব ভালো হয়েছে। তাহলে আমাদের এই পৃথিবীর উপরে থাকা সকল বস্তুর অবস্থাকে আমরা গণনা করব জড়ত্বীয় নির্দেশ তল ভেবে। ক্লিয়ার? তো অজড়ত্বীয় নির্দেশ তলকে আমরা গণনা করব না? হ্যাঁ, গণনা করব। আমাদের ক্লাসটা একটু উঁচু হোক। তো ক্লাস 11-এ আবার ক্লাসিক্যাল মেকানিক্স আসতে চলেছে, সেখানটায় গেলে কিন্তু অজড়ত্বীয় নির্দেশ তল নিয়ে আমরা গণনা করব। অজড়ত্বীয় নির্দেশ তল গণনা করতে গেলে সেখানটায় আরেকটা বল আছে, সিউডো ফোর্স। তো সিউডো ফোর্স সম্পর্কে আরো লেকচার ক্লাস 11-এ আসবে। তখন যখন ক্লাস 11 পড়াবো তখন গিয়ে বলবো। বর্তমানে আমাদের জড়ত্বীয় নির্দেশ তল, যেখানটায় ত্বরণ নট ইকুয়ালস, ত্বরণ ইকুয়ালস টু 0। তো ত্বরণ ইকুয়ালস টু 0 বা সমবেগে গতিশীল, এইরকম ক্ষেত্রে আমরা সকল বস্তুর স্থির বা গতি অবস্থা গণনা করব। কনস্ট্যান্ট, তো জড়ত্বীয় নির্দেশতন্ত্র হচ্ছে কি একটা কনস্ট্যান্ট বেগে একটা যেতে আছে। তো কনস্ট্যান্ট বেগে গেলে সেখানটায় কোনো ভেরিয়েবল পার্ট তেমন কিছু অঙ্কের মধ্যে, মানে অঙ্ককে জটিল করার জন্য আসে না, সিম্পল অঙ্ক হতে থাকে। ক্লিয়ার হচ্ছে?
তো এই ছিল আজকে নির্দেশ তল। নির্দেশ তল হচ্ছে সেটাই যে তলের উপরে থেকে আমরা কোনো বস্তু স্থির না বা গতি আমরা গণনা করব। তো পৃথিবীর উপরে থেকে সকল বস্তুর অবস্থাকে যখন আমরা গণনা করছি, পৃথিবী এখানে হচ্ছে আমাদের নির্দেশ তল। পৃথিবী যেহেতু সমবেগে গতিশীল, তাহলে সমবেগে গতিশীল হওয়ার জন্য এক্ষেত্রে পৃথিবীর ত্বরণ ইকুয়ালস টু 0, সেহেতু পৃথিবী হচ্ছে একটা জড়ত্বীয় নির্দেশ তলের উদাহরণ। ক্লিয়ার হয়েছে? তো আমরা পৃথিবীর উপরে থেকে সকল বস্তুর গতি ও প্রকৃতির ধারণাগুলোকে ধীরে ধীরে আমরা লেকচার যতই বাড়তে থাকবে তার ধারণা ততই ক্লিয়ার হতে থাকবে। তো গতীয় ধর্ম অনেক হয়ে থাকে। নেক্সট লেকচারে আসতে চলেছে কি না, গতীয় ধর্ম কয় প্রকার হয়ে থাকে। কোনো বস্তু কখনো বা দ্রুত এগোতে পারে, কখনো বা ধীরে ধীরে এগোতে পারে, কখনো বা একই বেগে এগোতে পারে। তো এরকম বিভিন্ন রকম গতীয় প্রকৃতি আসতেই পারে। তো যখন একই বেগে এগোবে, সরলরৈখিক পথ বরাবর এগোবে, যখন কোনো গতিশীল বস্তু বক্র পথ বরাবর এগোবে, কোনো গতিশীল বস্তু যখন ধীরে ধীরে বেগ বাড়তে বাড়তে এগোবে, তো যখন সরলরৈখিক পথ বরাবর এগোবে তখন তাকে আমরা বলবো সরণ, যখন বক্র পথ বরাবর এগোবে তখন তাকে আমরা বলবো অতিক্রান্ত দূরত্ব, যখন বেগ বাড়তে 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 এগোবে, বৃদ্ধি পেতে পেতে এগোবে, তখন তাকে আমরা বলবো ত্বরণ, যখন বক্র পথ বরাবর বেগ বাড়তে 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 এগোবে তখন তাকে আমরা বলবো দ্রুতি, যখন সরলরৈখিক পথ বরাবর বাড়তে বাড়তে এগোবে, বেগ বাড়তে বাড়তে এগোবে, তখন তাকে আমরা বলবো বেগ। তো বিভিন্ন রকম গতীয় ধর্ম রয়েছে, সেই গতীয় ধর্ম লেকচার 2 তে আমরা দেখতে চলেছি। হয়তো গতীয় ধর্ম লেকচার 2 তে কমপ্লিট নাও হতে পারে, যতটুকু লেকচার 2 তে কমপ্লিট হবে লেকচার 3 তে নেক্সট। ক্লিয়ার হয়েছে? তো আজকের মতো এতটুকুই থাকলো। বেস্ট অফ লাক, গুড আফটারনুন।